আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হুসাইন ফয়সাল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাট কালকে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচটি দেখার পর আর ভালো থাকতে পারতেছি না। তো এই বিষয়ে বিশেষ করে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার ম্যাচটি সম্পর্কে আমরা টুকটাক আলোচনা করব এবং আমার সাথে রয়েছে বাংলাদেশের পাগলা ভক্ত আমাদের মতোই আমাদের একজন নিলয় আলামিন। নিলয়কে আমাদের সাথে যোগ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ফয়সাল ভাই। তো নিলয়, কালকে খেলা নিশ্চয়ই দেখেছো তুমি? জি অবশ্যই। শেষ ওভার অবধি দেখেছো? বাংলাদেশের খেলা হবে আর আমি শেষ ওভার পর্যন্ত দেখবো না, এটা যদি কোনো মারাত্মক কোনো ঝামেলা না হয় তাহলে এটা মানে হইতে পারে না। পাগলা ভক্ত আগেই বলেছি দর্শক, পাগলা ভক্ত এইটাই, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। তো কালকে বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে তুমি কিছু বলো। কোন রকম পরিবর্তন হলে কি রেজাল্ট আরো ভিন্নতা হতে পারতো? আর পরিবর্তন বলতে বাংলাদেশের আসলে মনে হয় একদিক থেকে যারা আসলে স্কোয়াডে থাকে না, আমাদের স্বাভাবিকভাবে মনে হয় তারা অনেক ভালো খেলতো, তারা উল্টোই ফেলা দিত। আসলে এরকমটা কোনো সময় হয় না, কারণ একজনের পরিবর্তে একজনের আইনে অনেকবার দেখা হয়েছে, সবাই একই রকম। আসলে ঘটনা যেটা হয়েছে, একটা পরিবর্তন হইতে পারতো, বাট একটা পেসার যেমন পেসাররা ভালো বল করতেছিল, প্লাস হলো গিয়ে ইন্ডিয়া চারটা পেসার নিয়ে খেলছে, পাকিস্তান চারটা পেসার নিয়ে খেলছে। আমার মনে হয় যে একটা পেসারের ঘাটতি আমরা পূরণ করতে পারি নাই। শরীফুল তো ইনজুরিতে আছে, এই কারণে ওর নিয়ে রিস্কটা নেয় নাই। প্লাস হলো কি, আমার মনে হয় যে জাকির আলী অনেক নেওয়ার কোনো দরকার ছিল না, সৌম্যরে দিয়ে আরেকবার ট্রাই করা যাইতে পারতো, যেহেতু যৌথভাবে শূন্য রেকর্ডটা হয়তো বা সিঙ্গেল হয়ে যেত, নিজের রেকর্ডটা হয়ে যেত, শূন্য সর্বোচ্চ পর্যায়ে চলে যেত, নয়তো বা ওরে দিয়ে কিছু বোলিং টোলিং করানো যেত। হ্যাঁ, ইভেন সাউথ আফ্রিকাও কালকে চার পেচার নিয়ে খেলেছে, কিন্তু আমাদের ইনজুরির কারণে আমরা হয়তো একজনকে নিতে পারিনি, কিন্তু সৌম্য আমাদের অপশনটা ছিল। হয়তো 0 রানে আউট হওয়ার আরেকটা সিঙ্গেল করতো, রেকর্ড করতো, বাট সেটাও বেটার ছিল। আমরা বোলিং ক্ষেত্রে সৌম্যকে হয়তো ভালোভাবে ব্যবহার করতে পারতাম। তো রিশাদ, সাকিব, এই দুজনের বোলিং এবং মাহমুদুল্লাহকে ইনক্লুড করা, এটার বিষয়ে তুমি কি বলবা? মাহমুদুল্লাহ অফ ব্রেক, ওই যে ওরা দুইটা বাহাতি ছিল, তো এই কারণে আর কি মাহমুদুল্লাহর প্রথমে একটা দিয়ে ট্রাই করা হয়েছে, উনি যখন ভালো বল করছেন এই কারণেই আর কি ওরা দিয়ে কন্টিনিউ করানো হয়েছে। আর দ্বিতীয় কথা হলো, আমার মনে হয় যে রিশাদ যখন মাইর খেয়ে দিছিল, আপনি খেয়াল করলে দেখবেন যে রিশাদ কিন্তু দুইটা ছক্কা মারছে, মোটামুটি ভালোই কালকে রান দিয়েছে। ওর 4 ওভারের কোটা পূরণ করা হয়েছে। বাট সাকিবের ওখানে এক ওভার করাই দিয়ে, সাকিব কিন্তু একেবারে কোনো 6টাই খায় না, হ্যাঁ না, কোনো বাউন্ডারি হয়, কোনো বাউন্ডারি হয় না। ও কিন্তু খুব খারাপ বল করে না, সেক্ষেত্রে ওরে দুইটা বাহাতি দেখে ওরে বলই করানো যাবে না এমন তো কোনো কথা। নাম্বার 1 অলরাউন্ডার, জীবনে বহুত এরকম সিচুয়েশন হ্যান্ডেল করছে, অনেক অভিজ্ঞতাও রয়েছে এইসব বিষয়ে। তারপরও কালকে তাকে বল করানো হলো না। আমার মনে হয় সাকিবকে আমরা প্রাধান্য দিয়ে রিশাদকে অপশনাল হিসেবে মাহমুদুল্লাহকে দিয়ে ইউজ করলেও করতে পারতাম। এটা করালেও আর কি দেখা যেত, কারণ মাহমুদুল্লাহ আগের দিনেও আমরা দেখেছি শ্রীলঙ্কার সাথে 1 ওভারে 4 রান দিয়েছিল, কালকেও প্রথম ওভারে 4 রানে দিয়েছিল। তো মাহমুদুল্লাহ বেস্ট ভালো বলই করেছে, কিন্তু কথা হলো সাকিবকে কি ট্রাই করা যেত না? রিশাদের অবস্থানের চেয়ে তো অ্যাটলিস্ট সাকিব কালকে যে ওভার করেছে সেটা ভালোই ছিল। আমি মানি যে যেহেতু বাহাতিরা মারবে বাহাতির বলে, ঠিক আছে, কিন্তু ঋষাদ তো মাইর খাইছে না, ঋষাদ তো খাইছে, তো ঋষাদের একটা অপশন বাদ দিয়ে সাকিবের আরেকটা ট্রাই করা যাইতে পারতো। কিন্তু এটা ম্যানেজমেন্টের একটা বা টিম, আমাদের ক্যাপ্টেন, মায়ের দোয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন লর্ড শান্ত, আমাদের এটা খুবই আমাদের বলতে কি সারা ক্রিকেট প্রিয় মানুষের এই একটাই প্রশ্ন, সাকিব কেন বল করেনি? যাই হোক, যেটা হয়েছে। দ্বিতীয় কথা হলো আম্পায়ার্স কল। কালকে কয়েকটা কলই এরকম হয়েছে, যেমন আবেদন করার আগে আউট দিয়ে দিয়েছে, যেটা 4 ইজি সেটাকে আউট দিয়ে আমাদের 4 নষ্ট করে দিয়েছে, 2-1টা ওয়াইডও দেয়নি। এই সম্পর্কে তুমি কি বলবে? এই সম্পর্কে বলার আসলে নতুন করে বলার কিছু নাই, কারণ এটা সবাই জানে। আইসিসি ইভেন্টে বিশেষ করে এই যে ছোট দল যারা আছে, এই যে বাংলাদেশ 2015 সাল থেকে আমাদের সাথে এরকম ঘটনাগুলোই ঘটতেছে। আপনি খেয়াল করলে দেখবেন যে ম্যাক্সিমাম টাইমে এরকম ঘটনাগুলো ঘটছে। আপনার আম্পায়ার তো জানে যে আম্পায়ার্স কল হইলে যদি এলবিডব্লিউ আমি আউটও দেই, যদি রান হয় সেটা আসলে বাই রান হইলে বা এক্সট্রা রান হইলে ওইটা কাউন্ট হবে, এটা আমরা তো জানতো। ওইটা এত লেগের বাইরে চলে গেছে, এটা স্বাভাবিকভাবে একজন আম্পায়ার বুঝবে না? এটা কি সাধারণ জনগণ বুঝে গেছে আর একজন আম্পায়ার বুঝবে না? তো যাই হোক, গাজা খাইছে আম্পায়ার, প্রভাব পড়ছে বাংলাদেশে। আমরা কিন্তু ওই 4 রানেই ম্যাচটা হারছি, ওই 4 রানেই ম্যাচটা এইরকম একটা লো স্কোরিং ম্যাচে এইরকম পিচে খেলতেছে, তাই আম্পায়ারের ন্যূনতম কোনো ভাবারও ওনারা নিজেরা ভাবেই নাই। মোট কথা বলতে গেলে গাঁজা পাতা কাঁচা চাবাই খেয়ে আসছে, দেন আর কি ডিসিশনগুলো গাঁজা খায় সেটার কল দেওয়া বলে। দর্শক আপনারা মাইন্ড করবেন না, কিন্তু এই কথাগুলো আসলেই বলতে অনেক কষ্ট লাগছে। আমাদের ইজি ম্যাচ যখন আম্পায়ারের সিদ্ধান্তে আমরা হেরে যাই, তখন এরকম কথা আমাদের
আমাদের না, আপনাদের সবারই এরকমই সিদ্ধান্ত বা এরকমই আপনাদের মনোভাব আসবে। যাই হোক, আম্পায়ারের সিদ্ধান্ত আমাদের সাথে বারবারই এমনটা হয়। তো আমাদের এরকম আরো ছোট বড় দল যেটাকে বলা হয়, আমরা তো কোয়ালিফায়ার দল, টপ 10 দলের মধ্যে আমরা কোয়ালিফায়ার ছিলাম, তারপরেও ছোট বড় এভাবে বিভাজনটা কি ঠিক নাকি? না, এটা তো অবশ্যই না, কারণ যারা বিশ্বকাপ খেলতে গেছে, ছোট দল বড় দল বলতে কিছু নাই। এবার কিন্তু পাশার দাঁড় উল্টে গেছে, ইউসি কিন্তু দেখাই দিছে ছোট দল ছোট বল বলতে কোনো কিছু নাই, যে কোনো সময় ক্রিকেটে গোল বলের খেলা, যে কোনো সময় পাশার দাঁড় উল্টে যাইতে পারে। সোনামেয়ারা আগে সোনামেয়ারা প্রেডিকশন করছে কারা কারা সেমিফাইনাল যাবে, এখন দেখেন প্রেডিকশন কিটা কিভাবে করতেছে। এইরকমই সিস্টেমটা এরকমই হবে। আজকে যদি মানে কালকের ম্যাচটা যদি বাংলাদেশ সাউথ আফ্রিকা বিট করে দিত, তাহলে যে কি হইতো ওটা দেখতে পারতেন। হ্যাঁ, ওটাও আসলে ইতিহাস হয়ে থাকতো, ইতিহাস হয়ে যেত। আসলে আমাদের ইতিহাস হওয়ার আগে আমাদের ইতিহাস বানিয়ে রেখে দেয় এই ধরনের কিছু আম্পায়ার এবং আইসিসির স্বীকৃতিপ্রাপ্ত আম্পায়ার্সরাই। আমাদের সাথে এরকমটা বারবার কেন হচ্ছে? আসলে এর মূল কারণই হচ্ছে আমরা বাংলাদেশি, আমরা ছোট একটা দেশ, যেহেতু আমাদের উপরে অনেক প্রেশার আছে, চাপ আছে, সব ইভেন্টই বা যে কোনো জায়গায় যাই আমাদের উপরে মানে সব দিকের রাজনীতি আমাদের উপরে আছে। বিশ্ব রাজনীতি বলেন, ক্রিকেটীয় রাজনীতি বলেন, সব দিকের রাজনীতির প্রভাবই আর কি বাংলাদেশের উপরে পড়ে বা ছোট দলের উপরে পড়ে। তারপরেও প্রথম দিকে আমাদের বোলার্সরা যেইভাবে ব্রেক থ্রু করে দিয়েছে, একটা খুবই সামান্য রান আমরা বলতেই পারি, কারণ আমরা এই ধরনের পিচে খেলি অভ্যস্ত। আমাদের সারা বাংলাদেশের মানুষের, ইভেন যারা বাংলাদেশকে সাপোর্ট করে বহির্বিশ্বের, তারাও একই ভাবনায় করেছিল যে বাংলাদেশ ইজিলি জিততে পারবে ম্যাচটা। তো তারপরেও আমাদের কোন কোন প্লেয়ারের ব্যাটিং সাইড অথবা পারফরমেন্সের খারাপ হওয়ার কারণে আমরা ম্যাচটা হেরেছি। আমার মনে হয় যে আসলে আমরা তো জানি যে এটা লো স্কোরিং ম্যাচ, আমাদের যেটা করতে হতো স্ট্রাইক রোটেট করে করে সিঙ্গেল ডাবলে খেলা উচিত ছিল, যেটা মাহমুদুল্লাহ হৃদয় কিন্তু করেছিল। প্রথম দিকে এরকম তেমন কোনো ইন্টেনশন হয়তো প্রথম দিকে ছিল, কিন্তু পরের দিকে ছিল না। লিটন কিভাবে আউট হলো, ইভেন দেখেন লিটন আউট হয়েছে, শান্তু কিভাবে আউট হলো, শর্ট বল খেলতে পারে না। রিসেন্ট এরা কিন্তু শর্ট বলে আউট হয়েছে, সাকিব কিন্তু আগের ম্যাচে শর্ট বলে আউট হয়েছে, পাতি রানার বলে ওই যে কোনায় দিয়ে শর্ট বল আউট ক্যাচ হয়ে গেছে। সেইভাবে ওরা কিন্তু মানে প্রচন্ড মানে হোমওয়ার্ক করে অন্যান্য টিম যারা হোমওয়ার্ক করে, ভালো রকমের হোমওয়ার্ক করে, বাট বাংলাদেশি ব্যাটসম্যানদের কোনো হোমওয়ার্ক নাই। আমার মনে হয় যে ওরা কোনো হোমওয়ার্ক করে না। শর্ট বল আপনি বারবার আউট দিতেছেন, সেম শর্ট বল আপনি সেম শর্ট খেলতেছেন কেন? ওয়াই? আপনি তো লো স্কোরিং ম্যাচ, আপনি জানেন, আপনি শর্ট করার দরকার নেই, আপনি ছেড়ে দেন বল। ইভেন নরকিয়াই বিশ্বকাপে সেকেন্ড মোস্ট মানে হায়ার উইকেট টেকার, ও যে কয়টা উইকেট পেয়েছে সম্পূর্ণটাই ম্যাক্সিমাম শর্ট এবং বাউন্স, শর্ট বাউন্স। এক্ষেত্রে কি বাংলাদেশের কোনো প্লেয়ার তা ওরে নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করে নেমেছিল কি যে ওর সব উইকেট শর্ট বলে, তারপরও আমরা শর্ট বলেই দুইটা গুরুত্বপূর্ণ উইকেট ওকে দিয়ে দিয়েছি? আমি জানি না আসলে বাংলাদেশের ভিডিও অ্যানালিস্ট যিনি আছেন উনি প্লেয়ারদের কাছে বলছিলেন কিনা, প্লাস হলো গিয়ে আপনার বাংলাদেশের প্লেয়াররা যে আপনার হোমওয়ার্ক আসলে আদৌ করছে কিনা, নাকি মার্কেট করতে ইউজ হতে গেছে, আই ডোন্ট নো, আমি জানি না। কিন্তু আপনার এইরকম এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগ নাই যে একমাত্র আম্পায়ারের কারণে আমরা ম্যাচ হারছি। আমরা মিরপুরে কিন্তু এরকম বড় বড় উইকেটই খেলি, বাট আপনাদের এই ক্ষমতাটাও নাই যে আপনারা টি-20-র বদলে ওয়ানডে খেলবেন, সেটাও আপনারা পারতেছেন না। আপনি 30 বলে 20টা রান করতে পারবেন না, এটা করতে পারতেছেন না। 20 বলে 20 রান করতে পারতেছেন না, আপনার কি টি-20 খেলতে গেছেন? কালকে আমাদের ওপেনার ক্যাপ্টেন লর্ড শান্ত সাহেব, তিনিও বলের চেয়ে রান খুবই কম করেছেন, যেটা সাধারণত টেস্ট ম্যাচে দেখা যায়। অথচ আমরা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে খেলতেছি, তাও খুবই উচ্চমানের একটা দল সাউথ আফ্রিকার সাথে। ইভেন নট অনলি শান্ত, সেখানে লিটন দাসও একই কাজ করেছে। যদিও লিটনকে একদিক থেকে দোষ দেওয়া যাবে না, কারণ ম্যাচটা ধরার মতো কাউকে রাখতে হবে, যেটা মাহমুদুল্লাহ শেষের দিকে করেছিল, হৃদয় বান্ডরি করেছে, মাহমুদুল্লাহ ম্যাচটা ধরেছে। কিন্তু অন্তিম মুহূর্তে আমাদের ম্যাচটা আমাদের হাতে ছিল না। কিছু গুরুত্বপূর্ণ আমাদেরও ভুল ছিল ব্যাটিং দলের, এবং আম্পায়ার্স কল তো রয়েছেই। এখানে হৃদয়ের পারফরমেন্স দুইটা ম্যাচে, এটাকে তুমি কিভাবে দেখো? না, এটা তো ডেফিনেটলি এই সব ম্যাচে আসলে সবাই পারফর্ম করার দরকার নেই, তুই একজন পারফর্ম করলেই হয়। হৃদয় কিন্তু ওই ইন্টেনশনটা ওর মাথায় আছে, আর প্লাস হলো গিয়ে ও মানে হৃদয় কিন্তু একটা ব্যাড পেজের মধ্যে ছিল, কিন্তু রিসেন্ট ও কিন্তু খুব ভালো খেলতেছে। এখন হয়তো বা সামনে ফর্ম হৃদয়েরও খারাপ হইতে পারে, আল্লাহ না করুক। সবাই মায়ের দোয়া ক্রিকেট টিম, যেহেতু মায়ের দোয়া ক্রিকেট টিমে আছে, কিন্তু সবাই একসাথে মানে ফর্ম খারাপ হয় এটার কোনো যুক্তি দেখি না আমি। চেষ্টাটাই নাই ভাই, চেষ্টাটা নাই বললেই চলে। কেউ মানে অনুশীলনে আসে না, কেউ ব্যাটিং আসে না, হোমওয়ার্ক নাই বললেই চলে, হোমওয়ার্ক করেই না। কারণ এখন বর্তমান ক্রিকেটটা এত আধুনিক,
যে আপনি একই বল আপনি সবসময় পাবেন না বা একই পাবেন না। হ্যাঁ, সবাই কিন্তু ভেরিয়েশন ওয়াইজ বল করে। মানে তো আমরা জানি আমরা এরকম আইসিসি ইভেন্ট এবং ঘরোয়া লিগেও এরকম খুবই ক্লোজ ম্যাচ ম্যাক্সিমামই হেরেছি, কিন্তু আমরা রিসেন্টলি ওইটা থেকে ওভারকাম করতে পেরেছি যে এরকম ক্লোজ ম্যাচগুলো আগে আমরা যেগুলো হারতাম ইদানিং আমরা জিততে শিখেছি। সেজন্য হয়তো কালকের ম্যাচটাও আমরা জিততে পারতাম, এটাই আশাবাদী হয়ে আমরা থেকেছি। প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে জেতার পরে আমরা ধারণা করেছি অ্যাটলিস্ট সাউথ আফ্রিকার বিপক্ষে হারলেও আমরা 3টি জয় নিশ্চিত করতে পারবো, কিন্তু কালকের পারফরমেন্স, আমাদের বোলারদের পারফরমেন্স বিশেষ করে বলতেই হবে, আমাদের ওই ইচ্ছাটাও জেগেছিল যে আমরা 4টা ম্যাচ জিততে পারবো। আমরা একদম ক্লোজ ছিলাম জেতার, বাট হলো না। আম্পায়ার সেখানে আমাদের লর্ড ব্যাটার্সরা রয়েছে, তো এরকম আর কতদিন, মানে আমরা তো অ্যাটলিস্ট ধরে নিয়েছি যে আমরা ক্লোজ ম্যাচগুলো জিততে পারবো, বাট আবারও কি সেই জিনিসটা শুরু হলো কিনা? না আসলে দেখেন, আমি তো পাগলা ভক্ত, আর বাংলাদেশের মানুষ আশায়, মানে আমরা টিভির সামনে যতই গালি দিই বা যতই যারা বলি, দিন শেষে কিন্তু খেলা দেখি। সেটা রাত্র 8:30 হোক, আবার সকাল 6:30 হোক, অথবা রাত্র 1টায় হোক, ম্যাচ কিন্তু আমরা ঠিকই দেখি। হ্যাঁ, কারণ বাংলাদেশ ক্রিকেট আমাদের একটা আবেগের নাম, বাংলাদেশ ক্রিকেট। আর বাংলাদেশ ক্রিকেটের বিকল্প অন্য কোনো কিছু নাই, এটা হলো সবচেয়ে বড় কথা। কারণ বাংলাদেশের মানুষের রক্তে ক্রিকেট মিশে গেছে। ছোট বলেন, বুড়া বলেন, জওয়ান বলেন, সবাই একইভাবে। কিন্তু আমরা যেভাবে তারা দোয়া চাইছে ভাই, দোয়া তো আমরা করতেছি, কিন্তু দোয়ায় কাজ হইতেছে না। আপনি যদি রোগী যদি সুস্থ হইতে না চায়, তাই আপনি যত ঔষধি দেন, রোগীর আপনি সুস্থ করতে পারবেন। দোয়ার সাথে দাওয়াও লাগে, দোয়াও লাগে, প্রচেষ্টা লাগে, দোয়াও লাগে, হোমওয়ার্ক লাগে, দোয়াও লাগে, চেষ্টা থাকা লাগে। তো হারলেও বাংলাদেশ, আবার ওই একই কথা, জিতলেও বাংলাদেশ। আমাদের যে ধরনের হার্ট অ্যাটাক দেয়, মনে হয় যেন খেলা শুরু হওয়ার আগে ইসিজি মেশিন সাথে রাখি, কখন হার্ট অ্যাটাক আসলো, কখন ট্রিটমেন্ট নেব, এরকম একটা মোমেন্টে আমরা থাকি। তারপরেও বাংলাদেশকে সাপোর্ট করব। নেক্সট ম্যাচগুলোর জন্য বাংলাদেশের জন্য শুভকামনা। আশা করি গত ম্যাচের দুঃখ ভুলিয়ে আমরা নেক্সট ম্যাচে এর প্রতিদানও দেখতে পাবো। তুমি কি বলো? ইনশাল্লাহ, যেহেতু মানে আমরা বাঙালি তো আশাই বাঁচে, মানুষ আশাই বাঁচে, আমরাও আশা করতেছি তারা কেউ ফর্মে ফিরুক, অন্তত 2-1 খেলুক। আর সাকিবের একটা খারাপ সময় যাইতেছে, ইনশাল্লাহ আশা করি সাকিবকে আমাদের ইনশাল্লাহ চিরচেনা রূপে ফিরে পাবো। নেক্সট 2 ম্যাচ আমরা আশা করি আমাদের বাংলাদেশ, আমরা এখন যে বাংলাদেশকে দেখতে পাচ্ছি সেরকম ফিডব্যাকই তাদের কাছ থেকে পাবো, এই আশায় এবং এই প্রত্যাশা নিয়ে আজকের কনভারসেশন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।